আজকে যে পার্টটা পড়ছি সেখানেতে মেনলি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা এখানে পড়বো। যে কারণ আগেই আমরা দেখো পড়েছি যে অ্যাকচুয়ালি পপুলেশন গ্রোথ যত হবে তত দেখা যায় যে তার জন্য বিভিন্ন রকমের প্রবলেম সেখানে কিন্তু পরিবেশের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে আসতে শুরু করে। তো এখানেতে মেনলি আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে কিভাবে এই জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সেক্ষেত্রে কোন কোন পদ্ধতি সেগুলো অবলম্বন করা হয়। এবার যখনই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কথা আসে প্রথমেই যেটা এমনিতেই বলা হয় যে তোমার যে ফার্স্ট যেটা যে ন্যাশনাল পপুলেশন পলিসি অনুযায়ী যে মানে বিবাহের জন্য মেয়েদের ন্যূনতম বয়স যেটা হতে হবে সেটা হচ্ছে 18 বছর, আর ছেলেদের ক্ষেত্রে মিনিমাম যে এজটা হতে হবে সেটা হচ্ছে 21 বছর। এটা ছাড়াও দেখা যায় যে আরও কিছু মেথডের কথা অ্যাকচুয়ালি বলা হয় যে মেথডগুলোকে ফলো করে পপুলেশনের বার্থ কন্ট্রোল যেটা সেটা কিন্তু করা সম্ভব হয়। এবার তার মধ্যে কিছু মেথড আছে, সেই মেথডগুলো দেখো এক এক রকমের মেথড আছে, তার মধ্যে কিছু আছে যেগুলো সেগুলো হচ্ছে টেম্পোরারি মেথড। এবং টেম্পোরারি মেথড বা যেগুলোকে স্পেসিং মেথড বলা হয়, যে কন্ট্রাসেপশনের অ্যাকচুয়ালি স্পেসিং মেথড ও টেম্পোরারি মেথড সেটা চার রকমের হয়। একটা হচ্ছে ন্যাচারাল মেথড, একদমই সাধারণ জিনিস। সেকেন্ড হচ্ছে বেরিয়ার মেথড, যেটাকে বলা হয় বাধাদানকারক পদ্ধতি। থার্ড যেটা রয়েছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস, আইইউডি যেটাকে বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর একটা হচ্ছে হরমোনাল মেথড, এটা হচ্ছে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি ওষুধ খাওয়ার মাধ্যমে, ওরাল পিলস বলা হয়, সেগুলোর মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এবার এই চারটে পদ্ধতি সম্পর্কে আমরা একটা একটা করে ডিটেলে পড়বো। এগুলো সবই কিন্তু টেম্পোরারি মেথড, এগুলো কোনো পার্মানেন্ট মেথড নয়, কিন্তু পার্মানেন্ট মেথডও কিছু আছে, সেগুলো আমরা একটু পরে পড়ছি। তো টেম্পোরারি মেথড চার রকম হতে পারে, একটা ন্যাচারাল মেথড, একটা বেরিয়ার মেথড, একটা ইন্টারইউটেরাইন ডিভাইস, আর একটা হচ্ছে হরমোনাল মেথড। সবার প্রথম যেটা আমরা আসছি সেটা হচ্ছে ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথডের যেটা সবার ফার্স্টেতে যেটা আসে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় উইথড্রল মেথড বা কয়টিয়াস ইন্টারাক্টাস। তো এই ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে যে মানে এই মেথডে যেটা করা হয় সেটা হচ্ছে যে যখনই মানে স্ত্রী জননতন্ত্রে শুক্রাণু নির্গত হতে যায় তার আগেই অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট, যেটা যে পুংজননতন্ত্রকে স্ত্রী জননতন্ত্র থেকে বাইরে বার করে নিয়ে চলে আসা হয়। তাতে দেখা যায় যে ফার্টিলাইজেশন হবার সম্ভাবনা যেটা, সেই ফার্টিলাইজেশন হবার সম্ভাবনাটা সেখানে কিন্তু থাকে না। সেকেন্ড হচ্ছে যেটা সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বিলিংস মেথড। বিলিংস মেথড যেটা অ্যাকচুয়ালি বলে বা অনেক সময় দেখবে যেটা বলা হচ্ছে যে স্পিনবার কিট টেস্টের মাধ্যমে এটা করা হয়। তো স্পিনবার কিট টেস্ট যেটা হয় সেটাতে যে জিনিসটা বলে যে যখনই অ্যাকচুয়ালি ওভিউলেশন হয়, তো ওভিউলেশনের সময় যেটা হয় সেটা হচ্ছে সার্ভিক্স যে রিজিয়ানটা থাকে, যে সার্ভিক্সেতে প্রচুর পরিমাণে মিউকাস সিক্রেট হয়, কারণ ফার্টিলাইজেশনের পরই এখানে একটা মিউকাস প্লাক তৈরি হয়। তো সেই জন্য সেই সময় প্রচুর পরিমাণে মিউকাস সিক্রেট হয়। এবার যেটা করা হয় যে এই মিউকাসটাকে কালেক্ট করা হয় এবং কালেক্ট করে সেটাকে দুটো মানে আঙুলের মাঝে রেখে বা দুটো কাগজের মাঝে রেখে শক্ত পিচবোর্ড বা কাঁচের মানে প্লেট মানে কাঁচের যে স্লাইড হয় সেই স্লাইডের মাঝে রেখে যদি ওটাকে টেনে দূরে নিয়ে যাওয়া হয়, যদি দেখা যায় এটা লম্বা সুতোর মতো তৈরি করে, তাহলে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কিন্তু ওভিউলেশন এই টাইমে হয়েছে। তো যে টাইমে ওভিউলেশন হয়েছে সেই টাইমটাকে অ্যাকচুয়ালি কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ ওই ওভিউলেশনের টাইমে যদি স্পার্ম অ্যাকচুয়ালি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি ফার্টিলাইজেশন হওয়ার সম্ভাবনা হচ্ছে অনেক বেশি। অন্যদিকে ন্যাচারাল মেথডসের মধ্যে আরও যেগুলো আছে সেটা হচ্ছে রিদম মেথড। আমরা জানি যে মেনস্ট্রুয়াল সাইকেলেতে আমরা পড়েছি যে ওভিউলেশন যেটা হয় সেটা হচ্ছে মোটামুটি 14th ডেতে, মানে মেনস্ট্রুয়াল সাইকেলের 14th ডেতে কিন্তু ওভিউলেশন হয়। তো অ্যাভারেজ যেটা ধরা হয় সেটা হচ্ছে 14th আর 15th ডে, এইখানেতে ওভিউলেশন হয়। এবার দেখো যে মেনস্ট্রুয়েশনের আমরা জানি যে মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম 4 দিন সেখানে কিন্তু যেটা হয় যে আগেকার যে ওভা যেটা ছিল সেই ওভা এবং এন্ডোমেট্রিয়াম তারা পুরোপুরি ধ্বংস হয়ে ফার্স্ট 4 দিন কিন্তু দেহের বাইরে বেরোতে শুরু করে। তো ন্যাচারালি দেখা যায় যে সেই জন্য সেফ পিরিয়ড যেটাকে ধরা হয় সেটা মোটামুটি 5th থেকে 9th ডে, আবার দেখা যায় 19th থেকে 28th ডে। এবার মাঝে দেখো ওই যে মানে 14th-15th ডে যেটা, সেই সময়টার বেশ কিছু 3-4 দিন তার আগে পরের যে সময়টা সেইটাকে দেখো অ্যাভয়েড করা হচ্ছে, এবং বাকি যে সময়টা থেকে যাচ্ছে সেই টাইমটাকেই অ্যাকচুয়ালি সেফ পিরিয়ড বলা হচ্ছে। তো সেই সময় দেখো ফার্টিলাইজেশন হওয়ার চান্স খুবই কম।
অন্যদিকে আর একটা টেকনিক হয় যেটাকে বলা হয় বেসাল বডি টেম্পারেচার টেকনিক। অ্যাকচুয়ালি যখনই ওভিউলেশন হয় তখনই দেখা যায় যে অ্যাকচুয়ালি ফিমেলদের ক্ষেত্রে হঠাৎ করে বডি টেম্পারেচারটা স্বাভাবিকের থেকে একটু কমে যায়, মানে নর্মাল যে বডি টেম্পারেচার রয়েছে তার থেকে হয়তো 1 ডিগ্রি কমে গেল, এবং ওভিউলেশনের পরেই আবার দেখা যায় বডি টেম্পারেচার নর্মালের থেকে কিন্তু বেশ কিছুটা বেড়ে যায়। তো যখনই কোনো সময় বডি টেম্পারেচার এরকম আপ ডাউন দেখা যায় তখনই কিন্তু একটা মনে করা হয় যে হঠাৎ করে বডি টেম্পারেচার কমে গেল তারপর বডি টেম্পারেচার বেড়ে গেল, তখনই কিন্তু ওটা একটা ইন্ডিকেশন যে অ্যাকচুয়ালি ওভিউলেশন হয়েছে। তো সেই টাইমটাকে যদি অ্যাভয়েড করা হয় তাহলে ন্যাচারালি দেখো ফার্টিলাইজেশন যেটা বা অ্যাকচুয়ালি এমব্রিও ফর্মেশন যেটা সেটাকে কিন্তু অ্যাভয়েড করা সম্ভব। তাহলে এগুলো হচ্ছে ন্যাচারাল মেথড, যে মেথডগুলোকে ফলো করে কোনো ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে সেটা চিন্তাভাবনা করা যেতে পারে যে অ্যাকচুয়ালি সেক্ষেত্রে দেখো যে যাতে কোনো চাইল্ড ডেভেলপমেন্ট না হয় বা যাতে কোনো ইস্যু ফর্মেশন না হয় সেইটা অ্যাকচুয়ালি এইভাবে করা সম্ভব। এবার বাকি ক্ষেত্রে যেগুলো রয়েছে, সেকেন্ড যে মেথড যেটা রয়েছে সেটা হচ্ছে বেরিয়ার মেথড। বেরিয়ার মেথডে বিভিন্ন রকম ফিজিক্যাল বেরিয়ার ইউজ করা যেতে পারে, এবং তার মধ্যে দেখো এই কন্ডম, ফেমিডম, সার্ভিক্যাল ক্যাপ, ভ্যাজিনাল স্পঞ্জ, যেটা টুডে বলে একটা কোম্পানি অ্যাকচুয়ালি এটা তৈরি করে, যেটা দেখো অ্যাকচুয়ালি পলিইউরিথেন বলে একটা কেমিক্যাল ওখানেতে থাকে। এগুলো সবই হচ্ছে মেনলি হচ্ছে স্পার্মকে প্রিভেন্ট করে, মানে স্পার্মিসাইড কি হিসেবে কিছুটা কাজ করে, যে স্পার্মকে এরা কিন্তু নষ্ট করে দেয় বা স্পার্মকে অ্যাকচুয়ালি মানে মানে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্রবেশই করতে দেয় না, যার জন্য ওভা আর স্পার্মের যে ফিউজ বা ফার্টিলাইজেশন যে প্রসেসটা সেটা কখনোই কিন্তু হয় না। এটা হচ্ছে ফিজিক্যাল মেথড। অন্যদিকে কিছু কেমিক্যাল মেথড আছে। কেমিক্যাল মেথড মানে হচ্ছে এই ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল অ্যাকচুয়ালি ইউজ করা হয়, এবং এই যে কেমিক্যালগুলো রয়েছে সব কেমিক্যালগুলি অ্যাকচুয়ালি স্পার্মিসাইড, মানে হচ্ছে এরা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে স্পার্মকে ডিস্ট্রয় করে দেয়। এবং সেক্ষেত্রে দেখো এই ল্যাকটিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড, জিঙ্ক সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে সমস্ত কেমিক্যাল অ্যাকচুয়ালি এই কেমিক্যাল মেথডের মধ্যে ইউজ করা হয়, এবং এই কেমিক্যাল মেথড যেটা ইউজ করা হচ্ছে এখানে প্রত্যেকটাই হচ্ছে স্পার্মিসাইড, অর্থাৎ প্রত্যেকটাই যেটা করে সেটা হচ্ছে স্পার্ম, যেটা সেই স্পার্মকে কিন্তু অ্যাকচুয়ালি ডিস্ট্রয় করে দেয়। তো এইরকম বিভিন্ন মানে অ্যাকচুয়ালি ক্রিম বা বিভিন্ন ওষুধ সেগুলো অনেক ক্ষেত্রে ইউজ করা হয় বেরিয়ার মেথড হিসেবে। এগুলো হচ্ছে কেমিক্যাল মেথড। অন্যদিকে দেখো থার্ড যে প্রসেস যেটা আমরা পড়লাম, ন্যাচারাল প্রসেস পড়েছি, সেকেন্ড বেরিয়ার মেথড, থার্ড যে অ্যাকচুয়ালি প্রসেস রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, এটা শর্টে বলা হয় আইইউডি। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় কোশ্চেন দেয়। সেটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস। এবার যেগুলো যে ডিভাইসগুলো ইউজ করা হয় সেইগুলো কি এটা বলে, এবং শর্টে এটাকে আইইউসিডি এই নামটা দেওয়া হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। এবার তার মধ্যে কিছু আছে নন মেডিকেটেড। নন মেডিকেটেড মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে কিন্তু আলাদা করে এটার মানে যে ইন্ট্রোডিউস করা হয়েছে বা এই যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা যে খুব একটা মানে সায়েন্টিফিক ওয়ে বা খুব একটা মেডিকেটেড পদ্ধতি বা এর যে একদম সাইড এফেক্ট জিরো, এটা কিন্তু কখনোই নয়। এর কিন্তু বিভিন্ন রকম সাইড এফেক্ট অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায়, কিন্তু এই পদ্ধতিটা অনেক আগে থেকে মানে অনেক দিন আগে থেকে এটা কিন্তু প্রচলিত হয়ে আসছে। ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেগুলো হয় সেগুলো সবই অ্যাকচুয়ালি ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে ইউটেরাসের মধ্যে এগুলোকে প্রতিস্থাপন করে দেওয়া হয়। এবার প্রথমেই যেটা অনেক প্রাচীনকাল থেকে যে পদ্ধতিটা চলে আসছে নন মেডিকেটেড আইইউডি, যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লিপিস লুপ, এবং এখান থেকে এই মানে এখান থেকে যেটা সিক্রেট হয় সেটা হচ্ছে বেরিয়াম সালফেট। এই বেরিয়াম সালফেট অ্যাকচুয়ালি যেটা এখান থেকে তৈরি হচ্ছে, এই বেরিয়াম সালফেট মেনলি যেটা করে সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবেতে স্পার্মকে অ্যাকচুয়ালি প্রবেশ করতে দেয় না, কারণ স্পার্ম যেগুলো রয়েছে সেই স্পার্মকে অ্যাকচুয়ালি ফ্যাগোসাইটোসিস প্রসেসে এই কেমিক্যালটা তারা কিন্তু নষ্ট করে দেয়। তো মানে এরা স্টিমুলেট করে যাতে এরা অ্যাকচুয়ালি স্পার্মগুলো ফ্যাগোসাইটোসিস প্রসেসে এগুলো সমস্ত বন্ধ হয়ে যায়। এবং এই আইইউডি মানে এই যে ইন্টারইউটেরাইন ডিভাইস এটা কিন্তু প্রায় দেখা যায় যে বডিতে দেওয়ার পর মানে মোটামুটি 3 থেকে 5 বছর এটা কিন্তু অ্যাক্টিভলি ফাংশন করে, এবং তারপর সেটাকে আবার চেঞ্জ করা যেতে পারে। এবার এইটার যে প্রবলেম ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই আলাদা করে বডির ভেতরে একটা আলাদা মানে এরকম মানে ছোট গঠন বা ছোট একটা স্ট্রাকচার বডির ভেতরে দেওয়ার জন্য ইউটেরাসের মধ্যে এটা প্রতিস্থাপন করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা পেটের মধ্যে যন্ত্রণা তৈরি করে, বা অনেক সময় ইনফেকশন হয়ে গিয়ে ব্লাড সিক্রিশন হতে পারে, বা অনেক সময় বেশি পরিমাণে এই কেমিক্যাল সিক্রিশনের জন্য পার্মানেন্টলি সে কিন্তু স্টেরিলাইল হয়ে যেতে পারে, মানে স্টেরিলিটিও কিন্তু মায়ের মধ্যে চলে আসতে পারে। তো সেই জন্য
এটা দেখো একটা মেথড, এবং এটা আগে ব্যবহার করা হতো। এখন যেটা ম্যাক্সিমাম ইউজ করা হয় সেটা হচ্ছে মেডিকেটেড আইইউডি, যেটাকে বলা হয় কপার টি লুপ, এবং এইটাই খুব ইম্পর্টেন্ট দেখবে কোশ্চেনের জন্য। কপার টি লুপ এটা ইউটেরাসের মধ্যেতে প্রতিস্থাপন করে দেওয়া হয়, এবং কপার টি লুপ মোটামুটি 3 থেকে 5 বছর অন্তর অন্তর এটা পাল্টানো যেতে পারে। এবার কপার টি লুপ এটাও কিন্তু একই রকম, মানে এই মানে কপার টি লুপ যেটা রয়েছে সেটাও কিন্তু একই রকমেরই সেটা কাজ করে, এবং এটা মানে এরও যেটা ফাংশন সেটা হচ্ছে যখনই কপার টি লুপ ওখানেতে প্রতিস্থাপন করা হয় তাহলে সেখান থেকে কিছু টক্সিন সিক্রেট হয়, এবং এগুলো সবই কিন্তু যে স্পার্মিসাইড, মানে স্পার্ম যেটা সেই স্পার্মের চলন ক্ষমতা নষ্ট করে দেয়, এবং তার সাথে সাথে মানে এটা মানে তোমার ফার্টিলাইজেশন যে প্রসেসটা রয়েছে সেই ফার্টিলাইজেশন প্রসেসটাকেও কিন্তু মানে স্টপ করে দিচ্ছে, কারণ এর মেইনলি কাজ হচ্ছে স্পার্মকে নষ্ট করা এবং তার চলন ক্ষমতা নষ্ট করে দেয়, এবং স্পার্মকে পুরোপুরি এটা এখান থেকে যে টক্সিন সিক্রেট হয় সেটা ডিস্ট্রয় করে দেয়। এবার এইটাই হচ্ছে তার অ্যাকচুয়ালি দেখো ব্যাপার। এবার কপার টি লুপের ক্ষেত্রেও একটা সমস্যা অনেক সময় হয় যে এখান থেকে দেখা যায় কপার টি লুপ দীর্ঘদিন ধরে বডিতে থাকলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক সময় এটা থাকে। আবার আর একটা জিনিস হচ্ছে যে বডির ভেতরে থাকতে থাকতে দেখা যায় যে ক্যালসিয়াম সিক্রিশন হয়ে অনেক সময় এই কপার টি লুপের ওপরে কোটিং পড়ে যায়, মানে ক্যালসিয়ামের আস্তরণ সৃষ্টি হয়ে যায়, তখন আবার দেখা যায় এর কার্যকারিতা যেটা সেটা কিন্তু কমে যায়। অন্যদিকে দেখো মেডিকেটেড হরমোন রিলিজিং অ্যাকচুয়ালি কিছু সেখানে কপার টি লুপের কিছু ওরকমই ডিভাইস পাওয়া যায়, যে যেমন এখানে কপার টি লুপ যেরকম রয়েছে সেই রকমই কিছু মানে হরমোন রিলিজিং কিছু মেডিকেটেড ডিভাইস ওখানে পাওয়া যায়। তো সেই রকমও কিছু জিনিস ওখানেতে দেখো অ্যাকচুয়ালি ইউজ করা যেতে পারে বা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন দেখো এখানে যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে লিভোনড জেস্ট্রেল বলে 20 বলে একটা এলএনজি বলে একটা কেমিক্যাল ওখান থেকে সিক্রেট হচ্ছে, এবং যেটা দেখো এটা ছাড়াও দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে স্টার্টার। তো প্রোজেস্টাটার যেটা রয়েছে সেটাও দেখো একটা কেমিক্যাল যেটা সিক্রেট হচ্ছে, এবং এই কেমিক্যালগুলো সবকটারই অ্যাকচুয়ালি ফাংশন হচ্ছে যেটা সেটা হচ্ছে মানে এর মেনলি ফাংশন যেটা সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রোজেস্টেরনের সাবস্টিটিউট, যেটা তোমার মানে ইস্ট্রোজেন প্রোটেকশন মানে ফিমেল বডিতে ইস্ট্রোজেন প্রোডাকশনটাকে কমিয়ে দেয়, তার জন্য নতুন মানে ওভার ডেভেলপমেন্ট যেটা নতুন ডিম্বাণু উৎপাদন যেটা সেই ডিম্বাণু উৎপাদনটাকে টোটালি অফ করে দিচ্ছে, তার জন্য অটোমেটিক্যালি দেখো ফার্টিলাইজেশন হওয়ার যে চান্সটা সেটা অনেকটা কমিয়ে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারইউটেরাইন ডিভাইস যেগুলো অ্যাকচুয়ালি জরায়ুর মধ্যেতে বা ইউটেরাসের মধ্যে প্রতিস্থাপন করা হচ্ছে, এবং স্পার্মকে মেনলি নষ্ট করা হচ্ছে বা ডিম্বাণু প্রোডাকশন যেটা ওভার প্রোডাকশন যেটা সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে দেখো কিছু আছে হরমোনাল মেথড। হরমোনাল মেথড যেগুলো রয়েছে এগুলো মেনলি হচ্ছে তোমার ওষুধ, ঠিক আছে, কিছু ওষুধ যেটা নিয়ম মেনে প্রত্যেকদিন রেগুলার বেসিসে একটা টাইমে খেতে হয়। এবার তার মধ্যে প্রথমেই আসছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো রয়েছে, যেমন প্রোজেস্টিন, এখানেতে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে প্রোজেস্টিন। তো মেনলি যেটা হয় সেটা হচ্ছে এই মানে যেগুলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো হয় সেগুলো মেনলি প্রোজেস্টেরন হরমোন থাকে, বা অনেক ক্ষেত্রে কম্বাইন্ড পিল হয় যেখানে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন একসাথে একটা নির্দিষ্ট রেশিওতে মিশিয়ে সেটা দেওয়া হয়। এবার মালাডি বা মালায়েন এরকম বিভিন্ন অ্যাকচুয়ালি নামে এই ওষুধগুলো বিক্রি করা হয়, এবং একটা তার কোর্স থাকে, সেই কোর্স তাকে কিন্তু কমপ্লিট করতে হয়। তো সেইভাবেই কিন্তু এই ওষুধ যেগুলো তো এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো সেগুলো অ্যাকচুয়ালি মানে ব্যবহার করা হয়, এই হচ্ছে ব্যাপারটা। এবার পরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাবডার্মাল ইমপ্লান্ট। এটা সাবডার্মাল ইমপ্লান্ট কি হয় যে অনেকের ক্ষেত্রে যেটা করা হয় যে মানে স্কিনের নিচেতে এই ছোট্ট মতো যে স্টিকের মতো যে স্ট্রাকচারটা সেটা এর বডির ভেতরেতে ইমপ্লান্ট করে দেওয়া হয়, এবং সেখান থেকে কিন্তু প্রোজেস্টেরন হরমোন কন্টিনিউয়াসলি সিক্রেট হতে থাকে, এবং বডির মধ্যে যত প্রোজেস্টেরন হরমোনের কনসেন্ট্রেশন বেশি থাকবে যতদিন ততদিন কিন্তু ইস্ট্রোজেন ডেভেলপ হবে না, তার জন্য ফিমেল বডিতে আর কিন্তু ওভার প্রোডাকশন হবে না। তাহলে এই প্রসেসগুলোতে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ওভার প্রোডাকশন যেটা সেই ওভার প্রোডাকশনটাকে অ্যাকচুয়ালি স্টপ করা হচ্ছে। আবার অনেক সময় মানে ইনজেক্টেবল অ্যাকচুয়ালি কন্ট্রাসেপটিভও ইউজ করা হয়, যে কোনো কোনো সময় দেখো বিভিন্ন রকম কেমিক্যাল পাওয়া যায় যে কেমিক্যালগুলোর মধ্যেও ওই রকমই প্রোজেস্টেরন থাকে, সেগুলো হয়তো বডির মধ্যেতে দেওয়া হচ্ছে ইঞ্জেকশনের থ্রু দিয়ে, এবং সেই ইঞ্জেকশনটায় যখন বডির ভেতরে ঢুকছে সেই কেমিক্যালটা সেটা একটা দীর্ঘদিন ধরেও কাজ করছে। যেমন এখানে দেখো একটা ওষুধ ওরকম বলছে সেটা হচ্ছে ডিএমপিএ বলে একটা অ্যাকচুয়ালি কেমিক্যাল ইউজ করা হয়, যেটাকে অনেক সময় যেটা পুরো কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে ডিপোর্ট
মেড্রো মেড্রক্সি ডিপোট মেড্রক্সি প্রোজেস্টেরন। তো প্রোজেস্টেরন অ্যাসিটেট, ডিপোট মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, এটা মোটামুটি 3 মাস অন্তর অন্তর 150 গ্রাম করে এটা ইউজ করা হয়। আর সেরকমই দেখো যেটা মানে আরও একটা ওষুধ রয়েছে দেখো, যেটা NETN নিটেন বলে যেটা দিচ্ছে, সেটা হচ্ছে নর ইথিস্টেরন ইথানেট ইথানেট বলে একটা ওষুধ আছে। এই ফুল ফর্মগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তো জাস্ট এটা দেখো যে 2 মাস অন্তর অন্তর 200 মিলিগ্রাম করে এটা অ্যাকচুয়ালি বডির মধ্যেতে ইনজেক্ট করতে হয়। তো এই ধরনের ইনজেকশন দিয়েও অ্যাকচুয়ালি কিন্তু যে হরমোনাল মেথডের মাধ্যমে যেটাতে প্রোজেস্টেরন বডির মধ্যে প্রবেশ করানো হয়, এবং সেক্ষেত্রে তোমার মানে ওভা প্রোডাকশন যেটা সেটাকে স্টপ করে দেওয়া হয়। এরপর আরেকটা জিনিস যেটা খুব পপুলার, সেটা হচ্ছে মর্নিং আফটার পিল। মর্নিং আফটার পিল যেটা হয়, সেটা যেটা বলা হয় যে যদি বাই চান্স কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেল যে স্পার্ম হয়তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে চলে গেছে, তো ডাক্তার যেটা বলে যে 72 ঘন্টার মধ্যে মানে 72 ঘন্টার মধ্যে মানে স্পার্ম অ্যাকচুয়ালি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যাওয়ার 72 ঘন্টার মধ্যে যেটা করতে হয় সেটা হচ্ছে যে মানে প্রত্যেক দিন 4টে করে অ্যাকচুয়ালি মর্নিং আফটার পিল পাওয়া যায়, তো সেইগুলোকে 4টে করে খেতে হয়। তো 2টো খেতে হয়, তার 12 ঘন্টা বাদে আবার 2টো খেতে হয়। তো এরকম একটা মানে নিয়মে খেলে দেখা যায় যে ইমপ্লান্টেশন হওয়াটাকে এটা আটকে দেয়, যে ফার্টিলাইজেশন হয়ে যদি ইমপ্লান্টেড হয় সেটাকে আটকে দেয়। এবং এটা মানে এই যে জিনিসটা এটা অ্যাকচুয়ালি মানে ভারতের যে পরিবার পরিকল্পনা মানে ফ্যামিলি প্ল্যানিং যে ল যেটা ছিল, সেখানে 2002 থেকে 2003 সালের মধ্যে এটা কিন্তু অ্যাকচুয়ালি লিগালি এটা মেথড অ্যাপ্লাই করার জন্য সেটা কিন্তু সাধারণ মানুষকে বলা হয়। তো সেই জন্য এই পদ্ধতিটা কিন্তু প্রচলিত পদ্ধতি। তবে এখনকার সবথেকে ইম্পর্টেন্ট যে ওষুধ যেটা ব্যবহার করা হয়, যেটা সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট CDRI লখনৌতে এটা মানে লখনৌ এটা তৈরি করেছে আর কি। তো সেইটাকে বলা হয় সহেলি। এই সহেলি যে অ্যাকচুয়ালি মানে ওরাল কন্ট্রাসেপটিভ যে পিল যেটা রয়েছে, সেখানেতে কিন্তু কোনো রকম স্টেরয়েড থাকে না, মানে এটা একটা প্লাস পয়েন্ট যে কোনো রকম স্টেরয়েড থাকে না। সেখানেতে সেন্ট্রাক্রোম্যান বলে একটা কেমিক্যাল ইউজ করা হয়। তো এইটা স্টেরয়েড এবং কোনো রকম হরমোন ছাড়া একটা পুরোপুরি কেমিক্যাল, যে কেমিক্যাল দিয়ে কিন্তু প্রেগনেন্সি যেটা সেটাকে আটকানো হয়। এবার এটার যেটা নিয়ম সেটা হচ্ছে যে প্রেগনেন্সি যখন আটকাতে চাইবে তখন প্রথম 3 মাস প্রত্যেক সপ্তাহে 2টো করে ট্যাবলেট খেতে হবে। আর তারপর থেকে যতদিন মানে অ্যাকচুয়ালি সে চাইছে না যে প্রেগনেন্সি তার হোক, তো ন্যাচারালি তাকে কি করতে হয়, প্রত্যেক সপ্তাহে একটা করে ওষুধ কন্টিনিউয়াসলি খেতে পারে। এবং কম্পারেটিভলি এটা অনেক সেফ মেথড এবং এর সাইড এফেক্টও খুব কম। এবং তার সাথে সাথে দেখা যায় যে এর অ্যাকচুয়ালি মানে মানে চান্সেস যেটা যে ফার্টিলাইজেশন হওয়ার চান্স যেটা সেটা প্রায় একদম নিউট্রালি করে দেয়। তো এটার কার্যক্ষমতা হচ্ছে অনেক বেশি এবং সাইড এফেক্ট যেটা সেটা কিন্তু অনেকটাই কম। তো সেটাই দেখো ইউজ করা হয়। তাহলে এইগুলো গেল যেটা, সেগুলো কিন্তু সবই দেখো টেম্পোরারি মেথড। এরপর চলে আসছি পার্মানেন্ট মেথড অফ স্টেরিলাইজেশন। যেক্ষেত্রে কি হয়, টেম্পোরারি মেথড হচ্ছে যে মেথডটা অ্যাপ্লাই করা হলো, কিন্তু যখন প্রয়োজন পড়ছে বা যখন ইচ্ছা হচ্ছে তখন কিন্তু এই মেথডটাকে স্টপ করে দিলেই আবার কিন্তু পুনরায় ফার্টিলাইজেশন যে সেই প্রসেস এবং সেখান থেকে নতুন চাইল্ড অ্যাকচুয়ালি ডেভেলপ করার যে ব্যাপারটা সেটা কিন্তু কন্টিনিউ হতে পারে। কিন্তু পার্মানেন্ট মেথডে কি হবে, একবার যদি ফার্টিলাইজেশন প্রসেসটাকে স্টপ করে দেওয়া হয় সেটা কিন্তু ওখানেই টার্মিনেট হয়ে যাবে। ভবিষ্যতে সে কিন্তু আর নতুন কোনো চাইল্ড বা নতুন কোনো ইস্যুর কথা সেটা ভাবতে পারবে না। তো সেই জন্যই সেটা হচ্ছে পার্মানেন্ট মেথড অফ স্টেরিলাইজেশন। এবার মোটামুটি এই পার্মানেন্ট মেথড অফ স্টেরিলাইজেশন যে ড্রাইভ, এটা কিন্তু মানে ইন্দিরা গান্ধীর সময় 1966 থেকে 1977 এই টাইম পিরিয়ডটাতে চালানো হয়েছিল। এবং সেই সময় বিশেষ করে 1917-এ স্টেরিলাইজেশন ইন ইন্ডিয়া এটা ব্যাপক হারে চালু হয়। কারণ সেই সময় অ্যাকচুয়ালি মানে ইন্দিরা গান্ধীর সময়কালে এটা পরিষ্কার বোঝা যায় যে বার্থ কন্ট্রোল যদি করা সম্ভব না হয়, আস্তে আস্তে আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন সেটা কিন্তু আরও খারাপের দিকে যাবে। সুতরাং যদি বার্থ কন্ট্রোল না করা যায় তাহলে কোনোদিনই কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না যে এগোনোর, আমরা কিন্তু আস্তে আস্তে ক্রমাগত পিছিয়ে যাব। এবং বিভিন্ন রকম এই যে স্টারভেশন বা খাবারের অভাব, এই সমস্যাগুলো কিন্তু মানে সবসময় কিন্তু অ্যাকচুয়ালি থেকেই যাবে।
তো সেই কারণেই দেখা যায় যে 1976 এই টাইমেতে কিন্তু এই ধরনের জিনিসগুলো জন্য পাবলিক অ্যাওয়ারনেসও তৈরি করা হয় এবং কিছু কিছু জায়গাতে জোর করেই গভর্নমেন্ট থেকে এই কাজগুলো করানো হয়। এই পদ্ধতিগুলোর মধ্যে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে ভ্যাসেক্টমি। ভ্যাসেক্টমিতে যেটা করা হয় এটা মেলেদের ক্ষেত্রে করা হয়, সেটা হচ্ছে মেলেদের ভাস ডিফারেন্স যেটা এটা কেটে দেওয়া হয়। তো অ্যাকচুয়ালি দেখো যখনই ভাস ডিফারেন্সটাকে কেটে দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি ভাস কথাটার অর্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে ভেসেল। আর দেখো মানে একটম কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে এক্সাইশন, মানে হচ্ছে কেটে দেয়া। তো ভ্যাসেক্টমিটা কেটে দিলে ভাস ডিফারেন্সটাকে কেটে দিলে যে সুবিধাটা হয় বা যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে দেখো স্পার্ম প্রোডাকশন হলেও স্পার্ম কিন্তু আর দেখো সেটা এখানে আসতে পারছে না, যার জন্য অটোমেটিক্যালি এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এটা দেখো পার্মানেন্ট স্টেরিলাইজেশন একটা মেথড। ঠিক সেই রকমই দেখা যায় যে ওভার অ্যাকচুয়ালি যাতে মানে সেটা ফ্যালোপিয়ান টিউবেতে ঠিক মতো না আসতে পারে সেই জন্য ফিমেলদের ক্ষেত্রে টিউবেক্টমি করা হয়। টিউবেক্টমিতে ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে অটোমেটিক্যালি দেখো স্পার্ম আর ওভা কোনোদিনই কিন্তু ফিউজ হবে না। তার জন্য কিন্তু বার্থ কন্ট্রোল, পার্মানেন্ট বার্থ কন্ট্রোল হয়। এবং আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা বলে সেটা হচ্ছে টিউবার লাইগেশন। এক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব যেটা, সেই ফ্যালোপিয়ান টিউবকে অপারেশনের মাইক্রোসার্জারির মাধ্যমে ওখানে একটা লুপ, এখানে একটা লুপ তৈরি করে সেটাকে ক্লিপের মাধ্যমে আটকে দেওয়া হয়। তাতে যে সুবিধাটা হয় এক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি ওভা কখনোই এসে স্পার্মের সংস্পর্শে আসতে পারছে না। কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিনও আবার চাইল্ড মানে তার অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছা হয় তাহলে সে তখন যেটা করতে পারে আবার পুনরায় মাইক্রোসার্জারি করে এই ক্লিপ যেটা এই ক্লিপটা কেটে দিলেই কিন্তু এই লাইনটা আবার দেখো কানেক্টেড হয়ে যাবে এবং তখন কিন্তু আবার নতুন ইস্যু তার দেহের মধ্যে তৈরি হওয়া সম্ভব হবে। তো এইগুলোকে বলা হয় যেটা সেটা হচ্ছে টিউবার লাইগেশন। তো এইরকমই দেখো ভ্যাসেক্টমি, টিউবেক্টমি বা টিউবার লাইগেশন এই পদ্ধতিগুলো কিন্তু পার্মানেন্ট অ্যাকচুয়ালি স্টেরিলাইজেশন টেকনিকের মধ্যে পড়ছে। এটা ছাড়াও আরও যেগুলো করা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাস্ট্রেশন বলে বা টেস্টেকটমি যেটা বলা হয়, যেক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে টেস্টিসটাকেই কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তো এটাও একটা পদ্ধতি অনেক জায়গায় অ্যাপ্লাই করা হয়। বা ওভিরিয়েক্টমি যেটা ওভারিটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তো এইগুলো মেনলি দেখা যায় যে স্টেরিলাইজেশন টেকনিকের মধ্যেও পড়ে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় এগুলো তোমার অ্যাকচুয়ালি টেস্টিস ক্যান্সার বা ওভারি ক্যান্সার যদি কারো ক্ষেত্রে হয় তখন কিন্তু এই পদ্ধতিগুলো অনেক ক্ষেত্রেই অ্যাপ্লাই করা হয় এবং সেক্ষেত্রে টেস্টিস ওভারিকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে মানে পার্মানেন্ট মেথড অফ স্টেরিলাইজেশনের পার্মানেন্ট মেথড। এরপর যেটা আসছি সেটা হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এমটিপি যেটাকে বলে। এবং তার জন্য দেখো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 1971-এ এটা কিন্তু চালু করা হয়েছে এবং এটা লিগাল। এবার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সিতে যেটা করা হয় সেটা হচ্ছে মোটামুটি চাইল্ড ডেভেলপমেন্টের 12 থেকে 20 সপ্তাহের মধ্যে চাইল্ডকে অ্যাকচুয়ালি দরকার হলে মানে তাকে কিন্তু মায়ের দেহ থেকে বার করে তাকে নষ্ট করে দেয়, মানে সোজা কথা হচ্ছে অ্যাবর্শন করে দেয়। এবার এক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে বিভিন্ন মেথড আছে। একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ইঞ্জেকশনের মাধ্যমে করা যেতে পারে, পিজিই বা পিজিএফ2। তো এরকম কিছু অ্যাকচুয়ালি প্রোস্টাগ্ল্যান্ডিন ইঞ্জেকশন মায়ের দেহেতে দিয়ে দেওয়া হয়। তাতে দেখা যায় মায়ের দেহের প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা করে সেটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন, ইউটেরাসের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোকে মানে সেগুলোকে কন্ট্রাক্ট করিয়ে দেয় এবং যার জন্য ইউটেরাসের মধ্যে যে এন্ডোমেট্রিয়াম সেটা নষ্ট হয়ে যায়। এবং এন্ডোমেট্রিয়াম নষ্ট হয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে মানে একদম ইমপ্লান্টেড, হয়তো শিশু ইমপ্লান্টেড অবস্থায় মায়ের দেহেতেই এন্ডোমেট্রিয়ামে ছিল, গোটাটাই কিন্তু অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিয়ামের কন্ট্রাকশন শুরু হয় এবং এন্ডোমেট্রিয়াম সহ গোটাটাই নষ্ট হয়ে জরায়ুর বাইরে বেরিয়ে চলে আসে। এবার এটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এটা হচ্ছে কোনো চাইল্ড হয়তো স্পেশাল চাইল্ড মানে তার সে কোনো অ্যাবনর্মালিটি নিয়ে জন্মেছে, তাহলে তার ক্ষেত্রেই এই জিনিসগুলো কিন্তু লিগাল। মানে ইন জেনারেল যে কোনো ক্ষেত্রে ফার্টিলাইজেশনের ক্ষেত্রে এটা লিগাল তা কিন্তু কখনোই নয়। তো সেক্ষেত্রে এই প্রোস্টাগ্ল্যান্ডিনের মাধ্যমে অ্যাবর্শন করা যেতে পারে। সেকেন্ড হচ্ছে ওপেনিং সার্ভিক্স। অনেক ক্ষেত্রে যেটা হয় যে এক্সপার্ট ডাক্তারের সাহায্য নিয়ে এখানে সার্ভিক্স যে রিজিয়ানটা থাকে এই সার্ভাইকাল রিজিয়ানে এখানে মিউকাস প্লাক তৈরি হয়, এটাকে ফার্স্টেতে রিমুভ করা হয়, এটা অপারেশনের মাধ্যমে করে। রিমুভ করে যে এখানে এমব্রিওটা ডেভেলপ হয়েছে সেটাকে সার্জিক্যালি বডি থেকে বার করে দেওয়া হয়। তো সেইটাকে হচ্ছে ওপেনিং সার্ভিক্স, এটাও একটা টেকনিক মানে অ্যাবর্শনের। থার্ড একটা টেকনিক যেটা সেটা হচ্ছে বলা হয় ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। সেক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভিক্সের ভেতর দিয়ে একটা ভ্যাকুয়াম মানে যেখানেতে সাকশান
অ্যাকচুয়ালি পাম্প লাগানো থাকে, সেখান দিয়ে এমব্রিওকে সাকশন করে টেনে বার করে নেওয়া হয়। তো এই টেকনিকগুলো অ্যাকচুয়ালি মানে টার্মিনেশন মানে এমটিপির মধ্যেতে পড়ছে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। যে কোনো ক্ষেত্রে কোনো প্রয়োজনে সেটা 12 থেকে 20 সপ্তাহের মধ্যে করা হয়, তবে 12 সপ্তাহের মধ্যে করে নেওয়াটাই কিন্তু মানে ওটাকেই বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার, ওই টাইমে করে নেওয়াটাই সবচেয়ে ভালো। যে 12 সপ্তাহের মধ্যে সেইভাবে এমব্রিওর মধ্যে বেশি কিছু ডেভেলপ হয় না, যত পরবর্তী ক্ষেত্রে ওটা অ্যাকচুয়ালি অপারেশন করতে যাওয়া যাবে বা অ্যাবর্শন করতে যাওয়া হবে, তত কিন্তু সেখানে কমপ্লেক্সিটি আসার সম্ভাবনা খুব বেশি। এবার এই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির যে সিগনিফিক্যান্স যেগুলো রয়েছে, সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেল যে মায়ের বয়স খুব ছোট, বা হয়তো চাইল্ড যখন মায়ের দেহেতে ডেভেলপ হচ্ছে, মায়ের অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে মেন্টালি বা মা ফিজিক্যালি এত উইক বা এত মানে উইক হয়ে যাচ্ছে যে তার ক্ষেত্রে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। তো এইরকম কোনো সম্ভাবনা যদি থাকে, এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হতো যখন চাইল্ড ম্যারেজ হতো, তখন সেক্ষেত্রে এই সম্ভাবনাটা খুব বেশি থাকতো, এবং মানে শিশু জন্মানোর সময় অনেক মাই কিন্তু মারা যেত। তো এই ধরনের সমস্যাগুলোকে এড়ানোর জন্য এখন কিন্তু এই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি এটা করা হয়েছে। অনেক ক্ষেত্রে চাইল্ড যদি জেনেটিক ডিসঅর্ডার নিয়ে জন্মায়, তাহলে সেক্ষেত্রে যেহেতু জেনেটিক্যাল ডিসঅর্ডারের কোনো অ্যাকচুয়ালি তার কোনো মানে চিকিৎসা হয় না, সেই কারণেই এই জিনিসটাকে লিগ্যাল হিসেবে বর্তমানে বলা হচ্ছে। এবং কন্ট্রাসেপশনের যদি ফেলিওর হয়, তো সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে মানে এই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি এই পথেতে কিন্তু অ্যাকচুয়ালি ফ্যামিলি যায়। এবার দেখো এই মানে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির সব থেকে বড় সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে যেটা বলা হয় কন্যা ভ্রূণ মানে হত্যা, যেটা যে কন্যা ভ্রূণ হত্যা, যেটা কিন্তু বিভিন্ন জায়গাতে খুব বেশি পরিমাণে, বিশেষ করে যত পিছিয়ে পড়া দেশ হয় সেখানে খুব বেশি পরিমাণে হয়, ভারতবর্ষেও প্রচুর পরিমাণে হয়। এবং যার জন্য 2011-তে যখন মেল ফিমেল রেশিও দেখা হয়েছে, তখন দেখা যাচ্ছে যে 1000 জন মেলের পেছনে অ্যাকচুয়ালি ফিমেল যেটা রয়েছে সেটা হচ্ছে 940 জন, মানে ফিমেল 940 জন আর মেল হচ্ছে 1000 জন। তার মানে দেখো যে সবসময় মানে ফিমেলের পার্সেন্টেজটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আমাদের ভারতবর্ষের মধ্যে সেটা কিন্তু কম। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট এই জায়গাতে অ্যাকচুয়ালি কন্যা ভ্রূণ নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বা টেন্ডেন্সি খুব বেশি। তো সেই জন্য সেই দেশ মানে সেই জায়গাগুলো থেকে আটকানোর জন্য আমাদের দেশে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও বা স্টেট গভর্নমেন্ট থেকেও দেখো বিভিন্ন রকমের স্কিম চালু করা হয়েছে, যাতে অ্যাকচুয়ালি ফিমেলদেরকে মানে ফ্যামিলির অ্যাকচুয়ালি ফিমেল বা কন্যা সন্তান যারা, তাদেরকে যাতে নষ্ট না করে, সেই জন্য দেখবে বিভিন্ন রকম ফেসিলিটিস বা বিভিন্ন রকম সুযোগ সুবিধার কথা গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ফিমেলদের জন্য ঘোষণা করেছে। তো এটার একটা অন্যতম কারণ যেটা, সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কন্যা ভ্রূণ হত্যা যেটা, সেটাকে কমানোর জন্য। এবং সেই জন্যই দেখবে সেন্ট্রাল গভর্নমেন্টই বলো বা স্টেট গভর্নমেন্টই বলো, সব গভর্নমেন্টই কিন্তু এই ধরনের কিছু স্কিম অ্যাকচুয়ালি চালু করছে, যাতে এই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে, তো সেইটা যেন কমানো সম্ভব হয়।